প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান, 4 স্টার জেনারেল, সেনাপ্রধান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। সাথে আরো রয়েছে জনাব পিনাকি ভট্টাচার্য। আপনার বলতে চাই, আপনি রাজনীতিতে নাক গলানো, মাথা গলানো, চোখ গলানো এগুলি বন্ধ করেন। আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব, সবকও দেব। আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব, তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন, নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি। আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। ওয়াই সাহেব, আপনি আজকে আমাদের উপদেশ দিলেন, বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে। তা তো ভালোই, তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বারা আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজ কি দেশে পলিসি নির্ধারণ করা? দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার। আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারই থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তো আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? 2 নাম্বার, আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না, কি বুঝাইতে চাইলেন আপনি? ক্ষমতা দখল করবেন? দখল করে দেখেন, আপনার অবস্থা তো খালেদ মোশাররফের সাথে খারাপ হবে। সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়ে দিলাম। আপনি হাসিনার ফুয়াতো বোনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনাপ্রধান রাখিছে, কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না। আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া। সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব, নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন। এ বিষয়ে সাবধান কইরা দিলাম। আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে, তাই না? এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে। আপনি তো উঠে গেছিলেন, হ্যাঁ, আপনি তখন মেজর আছিলেন, তাই না? ভেতরে মারা যাচ্ছে, আপনি তো কিছুই করেন নাই। আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে, দেখা যায়। হ্যাঁ, আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন, তা না করে আপনি নিজে প্রচারণা চালাইলেন, সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন, জাতিকে থ্রেট দিলেন। এত সাহস কই পান ওয়াকার সাহেব? ইন্ডিয়া থেকে নতুন অফার পাইছেন? হ্যাঁ, ভালো। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টেনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না, বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন। আওয়ামী লীগের তাপস, নানক, গং যারা এই বিদ্রোহের গোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন, কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন। আপনার বস নানক আজমের সাথে ঘুটু করিচ্ছে, ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, আয়না ঘরে না হয়েছিল, তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন? নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিকী বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করে দিব? অনেক রেকর্ড আমাদের কাছে আছে। আমরা এই সমস্ত বলি না, কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন, ওনারা আমরা কাজ করতে দিই। আপনি কইছেন বিডিআর এর সদস্যরা খুন খারাপি করেছে, কিন্তু নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে। তার কি হবে? বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল? কমিশন হওয়ার তো কোনো কারণ নাই। জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহারা দিতে পারে না। আপনি দেশ বাঁচাইবেন, হ্যাঁ, সার্বভৌমত্ব বাঁচাইবেন, হাইসা নেই দাঁড়ান মিয়া। এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের 1952-44 ধারায় এটা লেখা আছে ইংরেজি। এডিটর সাহেব পাশে দেখান, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? আমি এনে বাংলা করে দিই, আমি তো ইংরেজি বুঝি না। এনে লেখা আছে, এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি অনুমতির ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয়, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে। তো ঠিকই কইছে না? ইংরেজিত কইছে। তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন, কেন হয় নাই ওয়াকার সাহেব?
জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বুঝান? জনগণকে কি বোকাচোদা ভাবেন? নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন? আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি, তো দালাল রে মায়ের রে মাইরা দেশের বাইরে, মেসেজ ক্লিয়ার, ফুল স্টপ। আমাদের চুপ রাখতে পারবেন না, আমরা কথা বলবোই। তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো, আইন দেখায় দেখায় বলবো। প্রিয় সৈনিকেরা, দেখেছেন আপনার জেনারেল কি করেছে? দেখেছেন? দেখেন, আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি। আমরা আপনাকে বলতেছি, আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টারে কে বাধা দিছে? আপনি। গুম কমিশনের কাছে কে বাধা দিছে? আপনি। র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম বোমা পাওয়া গেছে। আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল? এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো, তাই না? হিসাব করে কথা কইবেন ওয়াকার সাহেব। আপনার সিল মারার টাইম এসে গেছে। আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হাতাদের রক্ষায় আপনার যে ভূমিকা, সেই বিষয়ে আর্মি অ্যাক্টের 1952 ধারা 51-তে কি কওয়া আছে ইংরেজি? হ্যাঁ, কি কওয়া আছে? এডিটার সাহেব দেখান পাশে, ইংরেজি যেহেতু কইছে ওয়াকার সাহেব, ঠিকই কইছে, তাই না? তো আমরা তো আর ইংরেজি বুঝি না, আমরা না বাংলা কইরা দেখি। হ্যাঁ, কি কইছে? এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক রাখে, কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয়, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে। হ্যাঁ, সৈনিক ভাইরা, দেখেছেন? হ্যাঁ, দেখেছেন সেনা আইনে কি আছে? আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন? তো আকাশ সাহেব, কোর্ট মার্শাল কই? তা না কইরা আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন? অনেক সুযোগ দিচ্ছি আপনারে। আপনি দেশের কাজ না কইরা হাসিনার, ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন। তা আপনি তো ফিজিক্যালি আনফিট, আপনার হার্টে নাকি সমস্যা। তো কি সমস্যা? আপনি কিভাবে সেনা প্রধান হয়েছেন তা কি আমরা জানি না? স্বৈরাচারের আত্মীয় কোটায় আপনি সেনা প্রধান হয়েছেন, হাসিনার আত্মীয় কোটায়। আপনাদের নিরপেক্ষ ভোট দেওয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাইতেছি। দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দেওয়া হবে না। ভয় আমরাও দেখাইতে পারি, ভয় আমাদের চিরজীবনই দেখাইছে। হ্যাঁ, ভয়ে ভয়ে ভয় জীবনটাই কেটে গেছে। ভয় হাসিনাও দেখাইছিল, ওই ভয় আমাদের দেখায় না। খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না, দুর্বল হাট, মোটা ভুড়ি, আবার ডর দেখান। হ্যাঁ, আসলে ডরাইছি। আপনি তো হাসিনারে তেলাইতে তেলাইতে জীবন নষ্টাগত। শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন, আমার সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে। তো মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনার খালু লাগে? শাশুড়িকে তো আম্মা দেখতেন। এখন সম্মানের এত অভাব কেন? সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই? আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না। প্রফেসর ইউনূসের কারণে আপনারা তো আমরা কিছু বলি নাই, কিন্তু আপনার স্বভাব তো আওয়ামী লীগের মতো। আসেন, আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই, প্রেসিডেন্স দেখি। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়, কে কার চাইতে বড়। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান 2 নম্বরে, আপনার অবস্থান 12 নম্বরে, তাও মন্ত্রী পরিষদ সচিবের পরে। তার মানে আপনি এক বক্তব্যে 2টা বেয়াদবি করেছেন। প্রথম বেয়াদবি, আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস বলে সম্বোধন করেছেন। আবার আরো বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে, শুধু সেনাবাহিনী টিকে আছে। আপনি এই কথা দিয়ে পুরা সিভিল প্রশাসনকে অপমান করেছেন, যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রী পরিষদ সচিব। আপনি আপনার 2 জন সুপিরিয়রকে অপমান করেছেন। আপনার এই সাহস কে দিল? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ভাঙার এইটা আপনি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। আর্মি অ্যাক্ট 1952 ধারা 33 মতে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? পাশে লিখে দেন। তো আমরা তো ইংরেজি বুঝি না, আমরা না বাংলা কই, তাই না? আজ একটা জিনিস কন্ত আকাশ সাহেব, আপনার বাবা তো একটা শ্রদ্ধাভাজন আইনজীবী ছিলেন, বিচারক ছিলেন। তো আপনি আইনের কিছুই তো শিখেন নাই। আপনার বাপেরও যদি কিছু শিখলেনি, তাও একটা কাম হইলেনি। তো এই এলাকা আছে, এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তার, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিব, যারা ব্যক্তিগতভাবে প্রদত্ত কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করেন, এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত যে কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে।
মানে হইলো এই বেয়াদবির জন্য ওয়াকারের 14 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান আছে। তার মানে আয়না ঘরের জন্য 14 বছর, আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য 2 বছর, আর বেয়াদবির জন্য 14 বছর, মোট 30 বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য। তো স্যার এই 30 বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পাইবেন, তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করেন। আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই। আরো ইস্যু আছে, একদিন আর কইলাম না, আপনার হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি। আবার কইমুনি এই সেকেন্ড এপিসোডে আর কি আপনার প্রতি আসিচ্ছে। তো এই প্রথমে একটা কথা কই, এটা শেষ কথা কইয়া নি, যে আপনার উপরে আইনটা কেমনে প্রয়োগ করা হবে সেটা না দেখে দিই। বিধানের একটাই সমস্যা, তা হইল যে সেনা আইনের অজুহাত। সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে, সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এর সমাধান আছে। আমার কাছে কাল সব প্রবলেমের সলিউশন আছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যারা সাংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট। আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করবো, আপনি একটা সুমোটো বা শতপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন। বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না। প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ। আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ছোট্ট কাজটা করবেন। আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ, 111-এর সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন, সব খুঁজে টেনে টেনে বের করেন। হ্যাঁ, ওইটা সম্পদ ধরে টান দিবেন, সব সোজা রোলারের মতো সোজা হয়ে যাবে। আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান। যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান আছে, বুঝছাও। মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যে অকার্যকর বলছে তার প্রতিবাদ করেন। আপনাদের দিকে পুরা সিভিল প্রশাসন তাকায় আছে। আপনারা এই প্রথম রাতের নির্বাচনে কুশীলবদের চাকরিচ্যুত করছেন, এতে প্রশাসনের সম্মান বাড়ছে। আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন। আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে, জনতা তার সেবকদের সম্মান দিতে চায়। জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠন আর সার্বভৌমত্বের লেকচার 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন। ওয়াকার সাহেব, আপনি দুর্বল হৃদয়ের মানুষ, হারকুলিস হইতে যায় না। রাজনীতির মাঠ বড় পিচ্ছিল, এখানে খেলা অত সহজ না। 18 বছর থেকে আপনি যখন লেফট রাইট করেছিলেন তখন আমরা রাজনীতির রাজা উজির মারি। বাংলাদেশে ইন্ডিয়ার লেসপেন্সারি করার কোন দল, কোন ইনস্টিটিউট টিকতে পারবে না, ফুল স্টপ, পিরিয়ড। হাসিনা পারেনি, পুলিশ, র্যাব, বিজিবি পারেনি, সেনা শাসনের ডট দেখান না। ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না। খালেদ মোশাররফ কলে হইপার থেকে ডাক দিবে, উইও হারকুলিস হবার চাইছিল ইন্ডিয়ান সালসা খাইয়া। আবার আওয়ামী শাসন, ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল। ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম। আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন, হুদাই ফাল পাইলেন না। আমরাও শান্তি চাই দেশে, আমরা স্থিতিশীলতা চাই, কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না।